আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। ঘড়িতে এখন ওই অনুমানিক 8টা তো হবেই। ঘর মোছা সেরে নেওয়ার পর দেখলাম যে ওই গাছটার মধ্যে কিছু জলের অভাব, কেননা এখন তো প্রচুর গরম পড়েছে, তার কারণে গাছের গোড়াটা অনেকটা শুকিয়ে গেছে। আর ফুলটা যেন কেমন হয়ে গেছে, কেননা এখন গরম পড়েছে, তো তার কারণেও হয়তো হতে পারে। সামনে তো বর্ষা আসছে, তাই ওই ফুলগুলো ঝরে যাওয়ার পর আমি একটু কাটিং করে দেব কয়েকদিন পর, তাহলে গাছগুলো অনেক সুন্দর ও ভালো হবে। এখানে কিছু সুপুরি দেখতে পাচ্ছেন, ওই গাছ থেকে পড়েছে, আর ওই গাছটি আমাদের নয়, ওই আমাদের পাশের বাসার। ওরা তো কেউই থাকে না। আর আজ জানেন, জলখাবারের জন্য খুব একটা কিছু বানাইনি, ওই শুধু একটু চিড়ে ভিজিয়ে একটু দুধ আর দুটো কলা আর ছিল ঘরে জিলিপি, তা দিয়ে বড়বাবুকে বললাম যে আমার বড়বাবু আবার খুবই ভালো, জানেন, একটু অসুবিধা মানিয়ে নে। বিলি রানী দুধ খেয়ে কি আরাম করে শুয়ে আছে, আর আমি মরছি কাজ করতে করতে। না ওসব কিছু নয়, একটু মজা করে বললাম। স্নান করার সময় আমার ছেলের আর বড়বাবুর কিছু জামা কাপড় ছিল, তো হাত দিয়ে একটু কেচে নিচ্ছি। জামা কাপড়ও খুব একটা নয়, ওই টুকিটাকি যেটা আমরা রোজ ব্যবহার করি। এখন আবার খুবই কোমরের ব্যথা, সে কারণে আমি খুব একটা কাচাকুচি করতে পারি না। ওই দিনে যে ব্ল্যাঙ্কেট ধুয়েছিলাম, তার সাথে সাথে কিছু মাছও এসেছিল আমাদের পুকুর থেকে, সেটাও আবার স্নান করার আগে কেটে নিচ্ছি। এই সমস্ত কাজগুলো সেরে স্নান টান করে আমার যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে, রোদ বেশ ভালোই আছে, শুকিয়ে যাবে এখন তো। আর জামা কাপড় যতই ধোও না কেন, শুকানোর কোনো ভয়ই নেই। একটা কথা আপনাদের না বললেই নয়, ধৈর্য ধরে যারা আমার সাথে এতক্ষণ জুড়ে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। জামা কাপড় মেলা তো হয়ে গেছে, অফ ক্যামেরাতে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। চলে এসেছি আবার রান্নাঘরে। রান্না করার আগে আমাকে তো প্রস্তুতি নিতে হবে, তাই আমি আমার প্রয়োজন মতো মশলাপাতিগুলো ঢেলে নিচ্ছি ওই কৌটোতে। নুনের পর হলুদের প্যাকেটটা কেটে নিয়েছি, আর আছে এখানে লঙ্কার গুঁড়ো আর জিরে, আর জিরের সাথে ধনে। লঙ্কা আর জিরে ধনে আমি গোটা ভালো করে ধুয়ে একসাথে গুঁড়ো করে নিয়েছি, তা অনেক আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আবার আমার এখানে ধনে আর জিরে গুঁড়োগুলো প্রায় ফুরিয়ে গেছে। শেষ হওয়ার আগে আমাকে আবারও অন্য একদিন গোটা ধনে আর জিরের গুঁড়ো ধুয়ে গুঁড়ো করে রাখতে হবে। সবগুলো মশলা হয়ে গেছে, এখন আমি রান্নাতে চলে যাব। সেই আগে যে মাছ কেটে এনেছিলাম, নুন হলুদ মেখে বসিয়ে দিলাম। আর আমাদের পরিবারের সদস্য হচ্ছেন 7 জন। সবগুলো মাছ এক এক করে ভাজা করে নেওয়ার পর এইবার বসিয়ে দিলাম রান্নাটি। প্রথমে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তার সাথে দিয়েছি পেঁয়াজ। আজ আমি সবজির মধ্যে আছে এখানে ঝিঙে, আলু আর টমেটো। 3টি সবজি একসাথে রান্না করে খেতে নেই বলে দিয়েছি ছোট্ট একটি বেগুন। এর সাথে আমি আমার মশলা দিয়ে, আর মশলা তো খুব একটা লাগবে না, ওই সামান্য মশলা, কেননা ঝিঙেতে আবার বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না, ঝিঙেতেও আবার তেলও বেশি প্রয়োজন হয় না। অল্প তেল মশলা দিয়ে একটু পাতলা পাতলা করে রান্না করব। তবে খুব একটা পাতলা করব না, সবার শেষে কিন্তু একটু পেঁয়াজ বাটাও দিচ্ছি একটু ঘন হওয়ার জন্য। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ঘন হবে আর খেতে একটু ভালো লাগবে। মাছ ভাজা করার পর কিছু তেল ছিল, ওই বাটিতে তুলে রেখে দিয়েছি। ঝিঙেতে খুব একটা তেলের প্রয়োজন হয় না বলে তুলে রেখে দিয়েছি, পরবর্তী অন্য কিছু রান্না করলে সেটাতে ব্যবহার করব। আর আমাদের পরিবারে বলেছি 7 জন, দেবজিৎ আবার বলে দিয়েছি আমি মাছ খাবো না, সেজন্য 6 পিস দিয়েছি। ওইদিকে আমার তরকারি হয়ে গেছে আর ওপর দিকে ভাতটাও হয়ে গেছে, দুটো একসাথে নামিয়ে নেব। তরকারি নামানোর পর কড়াটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম। ওই যে আগে তেল রেখেছিলাম, সেই তেল দিয়ে এখন আমি করলা ভাজা করে নেব।
ওইটুকু তেল দিয়ে তো আর হবে না, তেল আরও দিতে হবে। করলা ভাজা আবার আমাদের ঘরে একটু মুচমুচে করে সবাই খেতে পছন্দ করে। একটু হয়ে গেলে খানিকক্ষণ পর স্টিম কমিয়ে আবার তেল দিয়ে মুচমুচে করে ভাজা করবো। আর আমি করলা ভাজাতে কখনও কিন্তু নুন মেখে জল ফেলে ভাজা করি না। নুন মেখে জল ফেলে দিলে তার উপকার বা গুণাগুণ অনেকটাই কমে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার ছেলে বায়না ধরেছে, মা আমাকে একটু ফুচকা ভেজে দাও। বেশি কিছু না, ওই সামান্যটুকুই তো বলছে আমাকে। তাই আমি ওর জন্য আর দেবজিৎ তো আছেই, ওরা দুজনের জন্য কিছু ফুচকা ভেজে নিচ্ছি। ফুচকা আমাদের ঘরে শুধু আমার বর ছাড়া সবাই একটু খেতে পছন্দ করে। ফুচকা ভালো হোক বা খারাপ, নিজের হাতে ভেজে নিজে বানিয়ে যদি ফুচকা খাওয়া যায় সেটাতে আমার যেন একটু তৃপ্তি হয় খেতে। ভেজে নেওয়ার পর সবগুলো এইভাবে একটা পলিথিনের ভেতরে ঢেলে রাখবো, যাহাতে বাতাস না লাগে, ঠেম না হয়। তেঁতুলটা ছিল অনেক পুরনো, সেখানে দেখতে কালো লাগছে। ওই তেঁতুল জলে যেটা না দিলে না হয় সেটা হলো জলজিরা আর সাথে ব্ল্যাক সল্ট। প্যাকেট কেটে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। টক দেখলেই তো জিভে জল চলে আসে, এই টকের কারণে তো ফুচকা সবার অতি প্রিয়। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাধারণ দর্শক নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর সাথে এনেছি আমি গন্ধরাজ লেবুর পাতা, তার সেন্টটা বাড়ানোর জন্য কিছু কুচিয়ে দিয়ে দিলাম। ওইদিকে আবার সেদ্ধ আলুর মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর দিয়েছি নুন। সেটা ভালো করে মেশ করে নেওয়ার পর ফুচকা রেডি করতে না করতে পাশে কিন্তু আমার দেওর দাঁড়িয়েছিল। দেখুন, নিজের হাতে বানিয়ে খেয়ে নিচ্ছে। আমার পাশে সবাই দাঁড়িয়েছিল, কখন শেষ হবে আর কখন ওরা খেতে বসবে। রেডি করে নেওয়ার পর আমি সব মশলাপাতিগুলো গুছিয়ে ঠিকঠাক জায়গার মতো রেখে দিচ্ছি। আর এখন ওদেরকে ডেকে বলছি, আয় তোরা খেয়ে নে। এই যে দেবজিৎ আর আমার ছেলে, ওরা দুজনেই খেতে বসেছে। দেখুন, মনের সুখে মনের আনন্দে ওরা খাচ্ছে, খুব ভালো লাগছে আমার। কিছু বানানোর পর যদি বাচ্চারা এইভাবে মনের সুখে আনন্দে খায়, সেটা দেখলে না ভীষণ ভালো লাগে, মনে হয় যেন বানানোটা সার্থক হলো। আমি বলছি কি, তোরা যতটা ইচ্ছে ততটাই খা, কেননা আমি তো তোদের জন্যই বানিয়েছি। বাইরে প্রচুর রোদ্দুর, তখন বাজে ঘড়িতে 3টে। এই গরমে ফুচকা হলে তো আর কিছুই চাই না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।